নমস্কার। পাঠ করে শোনাব আজকের গল্প শেষ কথা। প্রখ্যাত সাহিত্যিক ঔপন্যাসিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আজকের গল্প শেষ কথা। শনিবারের চিঠি পত্রিকায় আশ্বিন 1351 গল্পটি প্রকাশিত হয়েছিল। সঙ্গে থাকুন, শুরু করছি শেষ কথা। লাট ভরতপুর, পরগনে পূর্ব চক। সম্পত্তিটা খুব বড় সম্পত্তি। সবাই বলে সোনার সম্পত্তি। গাছের পাতা কুলোর মতো, ডাল ঢেঁকির মতো, ঘষা হরিচন্দনের মতো মোলাম মাটি, গায়ে মাখলে গা জুড়িয়ে যায়। ফসলের বীজ পড়বার অপেক্ষা। দেখতে দেখতে ফসলে ভরে যায় মাঠ। তাছাড়া ভরতপুরে না পাওয়া যায় কি? সোনার সম্পত্তি। সোনার সম্পত্তি কথাটাও কথার কথা নয়। আগে লোকে নদীর বালি থেকে সোনার দানা বের করত। মাটির তলায় সত্যি সোনা আছে। প্রজারা সব বেকুবের দল। চাষ করে খায়, মার খেয়ে হাসে, বলে তুমি কি আমার পর? তারপর সবিনয়ে জিজ্ঞাসা করে, হাতে লাগে নাই তো মারতে গিয়ে? পরনে নেংটি কাপড়, কপালে তিলক ফোঁটা, গলায় তুলসী মালার কণ্ঠি, কালো রং। এ থেকেই বেকুবত্ব প্রমাণ হয়ে যায়। চাষ করে খায় চাষির দল সব। জমিদার পক্ষ বলে চাষা। আগে ক্ষেত দিত, চাষ করত, তামাক টানত, পূজা অর্চনা করত, ঘুমতো। এখন আর সেকাল নাই। কলি বোধহয় চারপো পুরা হয়ে উঠেছে। তারই ফলে আজকাল আধপেটা খায়, রোগে হাঁপায়, কোনো রকমে চাষ করে। ভগবানকে কেউ ডাকে, কেউ ডাকে না। অর্থাৎ কেউ কাঁদে, কেউ বসে বসে দাঁত খেঁচোয়। পদ্মাপাড়ের সাউ মশাইয়েরা এখন ভরতপুরের জমিদার। আগে ছিল মঙ্গলকোটের মিয়াদের জমিদারি। সাউ মশাইয়েরা তখন এখানে ব্যবসা করতে এসেছিলেন। মিয়াদের ঘরোয়া ঝগড়া বাঁধলে এক পক্ষ সাউদের কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন। ধার সহস্র ধারায় যখন বাড়ে তখন কি আর রক্ষা থাকে? তার উপর এই যে চাষি প্রজাদের মাতব্বর, তারাও সেকালে মামলায় প্রায় সবাই সাক্ষী দিয়েছিল এই সাউদের তরফে। যাক, ওসব কথা। তবে এখন ওরা নিজের গালে, ও কথাও যাক। পুরনো কাসুন্ডি ঘেঁটে লাভ নাই। একেবারে হালের কথাই ভালো। পদ্মাপাড়ের সাউ মশাইয়েরা এখন জমিদার। গায়ে গায়ে কাছারি, কাছারিতে কাছারিতে নায়েব, বড় কাছারিতে বড় নায়েব। এছাড়া পদ্মাপাড় নিজের দেশ থেকে আমদানি করা পাইকের দল এনে পাকাপোক্ত বন্দোবস্ত করে ফেলেছেন সাউ মহাশয়েরা। এছাড়াও সাউ মহাশয়দের জ্ঞাতি গোষ্ঠীর অনেকে এসে বহু দোকানদানি খুলে ফলাও ব্যবসা ফেঁদে বসেছেন। অনেক কলকারখানাও বসিয়েছেন। এখানকার অনেক লোক আজকাল কলেও খাটে। এইসব লোকেরাও কেউ বা দাঁত খেঁচোয়, কেউ বা কাঁদে। তা কাঁদুক আর দাঁত খিঁচো, দিন চলছিল ভালোই মন্দতে। জমিদারের কর্মচারীদের সঙ্গে গাছের মালিকানা নিয়ে ঝগড়া করে, জমির সত্ত্ব নিয়ে আপত্তি জানিয়ে, পাইকদের খোরাকি রোজ প্রভৃতি নিয়ে নানা করে। সাউ দোকানদারদের সঙ্গে নুনের দর, তেলের দর, কাপড়ের দর নিয়ে বাকচাতুরি করে। কলকারখানার মজুরি নিয়ে বিসংবাদ করে।
নানা টকঝকের মধ্য দিয়ে দিন চলছিল একরকম করে। ঘানের চারপাশে চোখ ঢাকা বলদের শিং নেড়ে পাক খাওয়ার মতো সবই চলছিল। তেলও বের হচ্ছিল, সে নিচ্ছিল কলু, আর খোলও হচ্ছিল, তা খাচ্ছিল বলদে। হঠাৎ ভূমিকম্পে নড়ে ওঠার মতো সব নড়ে উঠল, ভয়ানক কাণ্ড বেঁধে গেল। সাউ জমিদার মশাইদের সঙ্গে হলদিবাড়ির সাঁই জমিদারদের সীমানা নিয়ে ফৌজদারি বেঁধে গেল। বেমক্কা ফৌজদারি, বলা নাই, কওয়া নাই, নোটিশ নাই, পত্র নাই। সাঁই বাবুদের পাইকদের দল হঠাৎ বন বাদার ভেঙে লাঠি সোঁটা সড়কি বল্লম নিয়ে ভরতপুরের পাশের লাট ধর্মপুরে চড়াও হলো। কাছারিতে ঢুকে মারধর খুন জখম করে দখল করে নিলে সব। সাউ বাবুদের দল এসে ভরতপুরের কাছারিতে ঢুকল। শুধু তাই নয়, সাঁইদের লোকজনদের ব্যাপার দেখে ভরতপুর সম্বন্ধেও চিন্তার কারণ ঘটে গেল। লাঠি সোঁটায় তেল মাখি, তলোয়ারে শান দিয়ে এমন তোড়জোড় আরম্ভ করলে যে ভরতপুরে ঢুকেও যে তারা শেষ পর্যন্ত একটা হাঙ্গামা বাঁধাতে পারে, এতে আর কারো সন্দেহ রইল না। চারিদিকে হইচই পড়ে গেল। ভরতপুরের কাছারিতে সাজো সাজো রব উঠল। চাষির দল সব চমকে উঠল। দুই লড়াই ষাঁড়ের পায়ের তলার উলু ঘাসের মতো দশা তাদের। তারা সব চঞ্চল হয়ে উঠল। বুড়া লালমোহন পাণ্ডে ভরতপুরের চাষিদের চাই, খাটো করে চুল ছাঁটা, দাঁতগুলি সব পড়ে গেছে, আস্তে আস্তে কথা বলে, মিষ্টি মিষ্টি হাসে। বুড়া ভাবনায় মাথায় হাত বুলাতে লাগলো। দলে দলে ভরতপুর লাটের লোকেরা এসে বুড়াকে ঘিরে বসল। সসম্মানে হাত জোড়ো করে বুড়া ফোকলা দাঁতে মায়ের কোলের শিশুরা যে হাসি হেসে আপনার বাপখুড়া ভাই বোনেদের দেখে, সেই হাসি হেসে বললে, আসুন পঞ্চ। সকলে বসে গেল। তারপর বললে শুধু একটি কথা, কর্তা। ওই একটি কথাতেই সব ওদের বলা হয়ে গেল। কর্তাও সব বুঝে নিলে। বুড়ার সুখেও হাসি, দুঃখেও হাসি, ভাবনাতেও হাসি। বুড়া ভাবতে ভাবতে হাসতে লাগলো। গৌরপুরের একজনা বললে, সাউবাবুরা আমাদের জমির মালিকানি মানছে নাই, আমরা কেন ছাড়ব সুবিধে? সাউরাও জমিদার, সাঁয়েরাও জমিদার। তা সাঁয়েরা যদি আমাদের জমির মালিকানি মানে, তবে উহাদের হয়েই সাক্ষী দাও না কর্তা। বুড়া ঘাড় নাড়তে লাগলো। পাপ হবে। একজনা বললে, তবে আমরাও জুটে পুটে লাগাই ফৌজদারি, এসো। বুড়া ঘাড় নাড়লে। কেন, ভয় লাগছে নাকি? ছোকরা রুখে উঠল। বুড়া হাসলে। সে হাসির সামনে ছোকরা এতটুকু হয়ে গেল। বুড়া হেসে বললে, ভয় নয় রে ভাই, পাপ হবে। তবে তবে কি করবে বলো? কিসে পাপ হয় না তাই বলো কর্তা, কিসে পাপ হয় না তাই বলো। দাঁড়া রে ভাই, মনকে শুধাই, মন শুধাক ভগবানকে, তবে তো। রতনলাল বললে, যা হয় চটপট ঠিক করে ফেলো কর্তা, তুমি যা বলবে তাই করব আমি। বুড়া হাসলে। রতনের উপর তার অনেক ভরসা। ভারী ভালো ছোকরা, আর তেমনি কি সাহস। ঠুকঠুক করে বুড়া কাছারিতে এসে উঠল।
রাম রাম গো লায়েব মশাই। কে? লালমোহন? হ্যাঁ, এলম একবার। এলম টেলম নয়, লেগে যাও, সব কোমর বেঁধে লেগে যাও একবার। সাঁই বেটাদের একবার মেরে এক ধার থেকে কেটে ফেলতে হবে। বুড়া হাসলে। কি যে বলেন লায়েব মশাই। কেন? ওই কেটে ফেলালে রক্ত পড়বে যে গো, মরে যাবে যে লোকগুলান, পাপ হবে যে। বুড়ার চোখ দিয়ে জল পড়তে লাগলো। নায়েবের পা থেকে মাথা পর্যন্ত জ্বলে গেল বুড়ার এই ভণ্ডামি দেখে। তবু লোকটা খাতিরের লোক, তাই রাগ করেও ভদ্রভাবে বললে, বুঝেছি, ওদের রক্ত দেখে তোমাদের চোখে জল আসছে, বুঝতে পারছি সব। বলে খসখস করে কয়েক ছত্র লিখে আবার বললে, আর আমাদের পাইকদের যে খুন জখম করেছে, রক্তে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে, তার বেলায়। বুড়ার ঠোঁট থরথর করে কাঁপতে লাগলো, চোখের জল দ্বিগুণ হয়ে গেল। হে ভগবান! সে কথা শুনে ইস্তক কাঁদছি লায়েব বাবু। হায় হায়, কত লাগলো তাদের ভাবেন দেখি। সে চোটগুলান মনে হয় আমারই বুকে পড়ল গো। নায়েব তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। লোকটা ভণ্ড পাষণ্ড না সত্যই সাধু? ভেড়ার শিঙে ধাক্কা লাগলে নাকি হীরের ধারও ভেঙে যায়, ঠিক তেমনি নায়েবের ইস্পাতের ভ্রমরের পাক দেওয়া শক্ত ধারালো বুদ্ধিও বুড়ার ভোঁতা বুদ্ধির ঘরের দরজায় ঠিক গর্ত করতে পারছে না। অনেকক্ষণ তার মুখের দিকে চেয়ে থেকে নায়েব বললে, তাহলে তাহলে কি করতে হবে শুনি? তাই তো বলছি গো আপনকে। চোখের জলের মধ্যেই আবার বুড়ার হাসি ফুটে উঠল। কি বলছো? বলছি আমাদের জমির মালিকানিটি মেনে নাও তোমরা। সব পাইক বরকন্দাজ নিয়ে তফাৎ হয়ে যাক। দেখো, সাঁইদের আমরা রুখে দিই। কি বলছো? রুখে দেবে? ফৌজদারির কি বোঝো তোমরা? চাষ করো, খাও। লাঠি ধরতে জানো? সড়কি চালাতে জানো? বুড়া হাসলে। হাসছো যে? বলছি আমাদের জমির মালিকানিটি মেনে নাও তোমরা। আপনকার কথা শুনে হাসছি গো। আমরা লাঠি সড়কি ধরবই নাই যে। তাহলে কি করে রুখবে? উহারা আসবে, আমরা পিঠ পেতে দাঁড়াবো। লাও, মারো লাঠি, বুক পেতে দিব, চালাও সড়কি। আমাদের রক্ত পড়বে, মাটি লাল হয়ে যাবে, আমরা মরব। তখন উহাদের আক্কেল হবে, বুকগুলান টনটন করবে, চোখে জল আসবে, ভগবান জ্ঞান দিবে, উহারা লাজ মেনে ফিরে যাবে। বলছি আমাদের জমির মালিকানিটি মেনে নাও তোমরা। নায়েব হাহা করে হেসে উঠল। উহারা লাজ মেনে ফিরে যাবে, এই তোমার বুদ্ধি? বুড়া কিন্তু আশ্চর্য, সে এতটুকু অপ্রতিভ হলো না। তারও দন্তহীন মুখে সেই আশ্চর্য ছেলে মানুষই হাসি ফুটে উঠল। হয় গো হয়, আমার মন শুধালে যে ভগবানকে, ভগবান যে বললে গো। আপন কাদের মন যে ভগবানকে কিছু শুধায় না গো। না হলে বুঝতে পারতে আমার কথা। যেমন দেবা তেমনি দেবী। বুড়ার বুড়িটি ঠিক খ্যাপার খেপির মতো। সমস্ত শুনে সে ভয়ানক চিন্তিত হয়ে পড়ল। চিন্তাটা তার বুড়ার মতোই সাউ নায়েবের জন্য চিন্তা।
এ তো সহজ কথা, সোজা কথা, উয়ারা কেন বুঝতে লাগছে? হ্যাঁ গো বুড়া, এ তো সহজ কথা, সোজা কথা। সেই তো গো বুড়ি। তবে কি হবে, কি করবে তুমি? আমি অনেক ভেবে বুড়া হাসলে, বললে, হ্যাঁ হয়েছে, ঠিক হয়েছে। কি? আমি মরব। মরবে? হ্যাঁ, আমি মরব। আমি যদি মরি তবে তখন উহারা মনে দুঃখ পাবে, ভগবান জ্ঞান দিবে, তখনই আমাদের কথা ঠিক উহাদের সমঝে আসবে। বুড়ি কিছুক্ষণ ভাবলে, হেসে বারবার ঘাড় নেড়ে বললে, হ্যাঁ ঠিক বলেছ তুমি। হ্যাঁ তাই করো তুমি, মরো, মরে উহাদিকে বুঝাই দাও। বাইরের থেকে ডাকলে, কর্তা আয় রে বেটা আয়। লালমোহনের মুখ হাসিতে ভরে উঠল। রতনলাল এসে দাঁড়ালো হাসি মুখে, বললে, সব এসে দাঁড়িয়ে আছে কর্তা। কি হলো, কি করব তাই বলো। রতন যেন আগুনের শিখার মতো জ্বলছে। বুড়া বাইরে এসে জোর হাত করে বললে, নম পঞ্চ। তার আগেই কিন্তু একটা গন্ডগোল ঘটে গেল। সাউবাবুদের পায়ে বরকন্দাজ এসে সব ঘিরে দাঁড়ালো। সাউবাবুদের সদর নায়েব চারুশীল, জাঁদরেল নায়েব, সে কারোর তোয়াক্কা রাখে না। সে এখানকার নায়েবকে হুকুম পাঠিয়েছে, পাগলাটাকে পাকড়ে আটকে রাখ। শুধু পাগলা নয়, রতনলাল চেলা চামুন্ডা তামাম আদমি আটক কর, বিলকুল। বুড়া হেসে বললে। রতনলাল প্রভৃতি চেলাদের দিকেও চেয়ে বললে, চলো বেটা লোক, চলো। বুড়ি একগাল হেসে এগিয়ে এসে বললে, আমি? সাউবাবুদের লোক বললে, হ্যাঁ হ্যাঁ সে হুকুমও আছে। বুড়ি বললে, দাঁড়া বাবা, জেরা সে সবুর করো বেটা। বুড়ার কৌপিন, আমার কাপড় আর সেই লোটাটা নিয়ে নি। এই লোটাটাতে জল না খেলে আমার তিয়াস মেটে না। বুড়া হেসে ঘাড় নাড়ে, হাজার হলেও মেয়ে লক্ষ্মী না, লোটার মায়া ছাড়তে পারে না। সাউবাবুরা বুড়াকে আটক করলেও খুব যত্ন করেই রাখলে। সেদিক দিয়ে তারা এতটুকু কসুর রাখলে না। বুড়া কিন্তু সেই বুড়া, আটকের মধ্যে থেকেও হাসে, ভগবানকে ডাকে আর ভাবে। মনে মনে বলে, ভগবান আমার মনকে বলে দাও, কি করব, মরব? আমি মরলে উহারা দুঃখ পাবে, তুমি উহাদিগে জ্ঞান দিবে। বুড়ি আটকের মধ্যেও ঘুর করে ঘুরে বেড়ায়। বুড়ার খাবারটি করে, বিছানা মানে, কম্বলটি ঝাড়ে, লোটাটি ঝকঝকে করে রাখে। তার যেন এ অবস্থাটা খানিকটা ভালোই লাগে। বুড়াকে অনেকটা কাছে পেয়েছে। বাইরে তো বুড়ার হাজার কাজ, এক লহমার ফুরসত হয় না দুটো কথা বলবার, ঘরোয়া কথা বলবার। সব কথাই তার ভরতপুরের কথা, নয়তো মানুষের কথা। আজ এখানে, কাল সেখানে, এ আসছে সে আসছে, লোকজনেই বুড়াকে ঘিরে রেখে দেয়। এখানে বুড়ার অনেকটা কাছে আসতে পেরেছে সে। কিন্তু কয়েকদিন পরেই বুড়ির ভুল ভেঙে গেল। বুড়া সেই বুড়া, লোকের ভিড় নাই, কিন্তু বুড়ার মাথায় ভাবনার ভিড় এতটুকু কমে নাই। লোকে বাইরে বলতো বুড়াটি পাথর। বুড়ির মনে হয় কথাটি মিথ্যা নয়। সে বলে, বুড়া। বুড়া তার দিকে তাকায়। বুড়ির মনে হয় বুড়া তার দিকে চেয়ে নাই,
চেয়ে আছে ওই কোন দিক দিগন্তরে। অনেক দূরে সেই পাহাড়ের মাথায় আছে যে ঠাকুরের মন্দির, সেই মন্দিরের চূড়ার দিকে। কি ভাবছ? ভাবছি। বুড়া হাসে। হেসো না বুড়া, এ হাসিটি তোমার ভালো লাগছে নাই আমার। হুঁ বলে বুড়া চুপ করে যায়। ভয়ে বিস্ময়ে অবাক হয়ে যায় বুড়ি। সঙ্গে সঙ্গে মনে মনে বলে, ভগবান বুড়াকে বাঁচিয়ে রাখো, না হলে এত ভাবনা ভাববে কে। হঠাৎ একদিন বুড়া বললে, আমি মরব। বুড়ির বুকটা যেন ফেটে যাবার উপক্রম হলো, কিন্তু সে কথা তো মুখ ফুটে বলবার উপায় নাই। বুড়া তাহলে এমন হাসি হেসে শুধু বলবে, ছি, তাতেই বুড়ি মরমে মরে যাবে। সে শুধু বললে, কেনে বুড়া, মরবে কেনে? মরব। সাহাবাবুরা বলছে, আমি বাইরের লোকগুলোকে বলে এসেছিলাম ফৌজদারি দাঙ্গা করতে। বাইরের লোকগুলোর সঙ্গে বাবুদের পাইকের মারপিট হয়ে গিয়েছে। আমাদের লোকগুলান ওদিকে মেরেছে, অনেক ক্ষতি করেছে। বাবুরা বলছে এসব আমার শিক্ষা। রতনলাল বললে, তার লেগে তো কর্তা বাবুদের পাইকরা আমাদের লোকদেরও খুব মার দিয়েছে। বুড়া ঘাড় নেড়ে হাসলে, বললে, শুধু তাই লয় রতন, আমাদের লোকেরা মারলে যখন, তখন লোকেদের পাপ হলো। আমি মরি, মরে ভগবানকে বলবো, ভগবান তুমি পাপটি ক্ষমা করো। শুধু আমাদের পাপ লয়, ওই পাইকদের পাপও ক্ষমা করো। আর কি কর্তা? বুড়া হাসলে। বুড়া মরণ পণ করে বসে, আমি মরব, তবে তো উহারা বুঝবে আমি পাপই লই। খায় না দায় না, চুপ করে পড়ে থাকে। বুড়ির কথাবার্তা সব ফুরিয়ে গিয়েছে যেন। সে চুপ করে বসে চেয়ে থাকে। হায় বুড়া, হায় বুড়া তার হারিয়ে গেল। তার দিকে একবার ফিরে চাইবারও ফুরসত নাই। কান্না লজ্জা, বুড়ির কাঁদবারও উপায় নাই। আটকখানার বাইরে হইচই উঠে, ভগবান আমাদের কর্তাকে বাঁচিয়ে দাও। রতনলাল আর সব চেলারা যেন উদাস হয়ে গিয়েছে। বুড়ি আর থাকতে পারে না। সে বুড়াকে কিছু বলতে সাহস করে না। সে ভগবানকে মনে মনে ডাকে, বলে, বুড়াকে বাঁচাও দেবতা। এতগুলি লোকের মুখের দিকে চাও, আমার মুখের দিকে চাও। বুড়ির মনে হয় বুড়ার চেয়ে ভগবানেরও মন নরম। বুড়ির মনে হয় ভগবান যেন হাসছেন। বুড়া সত্যিই মরে না। মরণের সব লক্ষণ হয়েছিল। সাউবাবুরা বড় বদ্যিও পাঠিয়েছিল। তারাও বলেছিল, আমাদের অসাধ্য, না খেলে মানুষ বাঁচে না, বাঁচতে পারে না। তবু বুড়া বাঁচে। আশ্চর্য বুড়া। সব সময়ের মধ্যে একটি বারও তার মুখের সেই খোকার ঠোঁটের হাসির মতো হাসি মিলিয়ে যায় নাই। ধীরে ধীরে সব মরণ লক্ষণ মিলিয়ে গেল। চোখের ঘোলা রং ঘুঁচে গিয়ে সাদা পদ্মের পাপড়ির আভা ফুটে উঠল। মুখের রঙে ফুটে উঠল মায়ের কোলের ছেলের মুখের মতো ঝকমকে রেশ। বুড়া বললে, আমি বাঁচলাম। ভগবান আমার মনকে বললে, তোর পাপ নাই। বুড়ির মুখে হাসি ফুটে উঠল। সে বললে, বুড়া আমি এইবার মরব। কেন? আমার শরীর খারাপ লাগছে। আর কি? বুড়ি কিন্তু কিছুতেই সে কথা বললে না, শুধু হাসলে। বুড়ি সত্যই মারা গেল। জ্বর হলো সামান্য, সেই জ্বরেই মারা গেল। মরবার সময় এক দৃষ্টে সে চেয়েছিল বুড়ার মুখের দিকে। পাথরের বুড়া, লোকে মিথ্যে বলে না। হঠাৎ বুড়ির মনে হলো
লোকের কথা মিথ্যে, মিথ্যে সত্যি নয়। বুড়ার চোখে জল, হ্যাঁ বুড়ার চোখে জল। সে বললে, বুড়া। চোখে জল টলমল করছিল, তবুও বুড়ার মুখে হাসি ফুটে উঠল। বুড়া বললে, বল বুড়ি, কি বলছো? মরণ ভারী সুন্দর গো বুড়া, মরণ ভারী সুন্দর। বুড়া হাসতে লাগলো, চোখের জল টপ টপ করে ঝরে পড়ল, ঝরে পড়ল বুড়ির কপালের উপর। বুড়া মুছিয়ে দিতে গেল সে জল। বুড়ি বললে, না থাক। নমস্কার। শেষ কথা গল্পটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।